সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। লেবানিজ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে অনেক ইসরায়েলি সেনার প্রাণহানি এবং অবৈধ বসতি থেকে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারীর বাস্তুহারা হওয়ার প্রেক্ষাপটে পশ্চিমা মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনে বাধ্য হয় ইসরায়েল। বুধবার ভোর 4টায় শুরু হয় 60 দিনের যুদ্ধবিরতি। কতটা শোচনীয় অবস্থার মধ্যে যুদ্ধবিরতিতে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তা ইসরায়েল এবং এর পশ্চিমা বন্ধু দেশগুলোর মিডিয়ার দিকে তাকালে স্পষ্ট হয়। গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি, সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলো উল্লেখযোগ্য মাত্রায় ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে। হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে যে আংশিক চিত্র পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে হামলায় উত্তর ইসরায়েলে আনুমানিক 9,000 ভবন এবং অন্তত 7,000 গাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়দিয়ত আহরণত জানিয়েছে ফ্রন্টলাইনে থাকা বসতিগুলোর এমন কোনো ভবন নেই যেটির মেরামত বা পুনর্নির্মাণের প্রয়োজন নেই। খবরে বলা হয় কিরিয়াত শামেনা, মানারা, স্টুলা, জারিদ, নাহারিয়া ও স্লেমির মতো উত্তরাঞ্চল শহর ও বসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসের প্রকৃত মাত্রা কল্পনার চেয়ে অনেক বেশি। কিরিয়াত শামনা শহরের মেয়র অ্যাভিচাই স্টার্ন এই সপ্তাহে বলেছেন শহরে অকল্পনীয় ক্ষতি হয়েছে। বসতির প্রতিটি বাড়ি মেরামত করতে হবে, যার জন্য বহু মাস সময় লাগবে। যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার আগে বেশ দৃঢ় ছিল হিজবুল্লাহর কণ্ঠস্বর। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলার হুমকি দিয়েছিল সংগঠনটি। তারা স্পষ্ট করেন দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তাদের যোদ্ধারা। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম এই সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি দেন। মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের হামলার জন্য অপেক্ষা করেন। হিজবুল্লাহ নয়া মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের বশ্যতা এবং অপমানের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু এর কোনোটাই আমরা মেনে নেব না। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এই সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার 51টি অভিযান চালিয়েছে বলে প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ 48টি অভিযান চালিয়েছে। এদিন হিজবুল্লাহর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের 150 কিলোমিটার গভীরে গিয়ে আশদোদ নৌঘাঁটিতে আঘাত হানে। এছাড়া তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম সেনা ঘাঁটিতেও প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হন। এসব রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে যান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও সেসব ক্ষতির বিবরণ তেল আবিব প্রকাশ করেনি। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে উত্তর ইসরায়েলের হাইফা এবং ক্রোয়েত এলাকা এখন লন্ডভন্ড। নাহারি এলাকা পরিণত হয়েছে ভুতুরে শহরে। এই এলাকাগুলোতে দিনে গড়ে 5 বার বিপদ সংকেতের সাইরেন বেজেছে। ভয়ে সার্বক্ষণিক হুড়োহুড়ি করছেন হাইফা ও ক্রায়তের লোকজন। ইসরায়েলের স্থল অভিযানের জবাবে হিজবুল্লাহ হামলার তীব্রতা বাড়ানোর পর এই পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে কান। এদিকে এই সপ্তাহে ফিলিস্তিনি যোদ্ধারাও হানাদার বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু শীর্ষ স্তরের হামলা পরিচালনা করেছেন। তাদের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, পুড়ে কয়লা হয়েছে বেশ কিছু যুদ্ধযান। হামলায় ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে তুলেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এই সপ্তাহে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমেই ছড়িয়ে পড়ছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে এই কারণে যুদ্ধের জন্য ডাক পাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনাদের অনেকে দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করছেন না। তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন।
ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র নাদাব শোশানের বরাতে ওয়াশিংটন পোস্ট বলেছে, তালিকাভুক্ত রিজার্ভ সেনাদের মধ্যে প্রায় 15% যুদ্ধে যোগ দেয়া থেকে বিরত থাকছে। পত্রিকাটি আরও বলেছে, আধুনিক সময়ে ইসরায়েল দীর্ঘতম যুদ্ধের মোকাবেলা করছে, যা ইসরায়েলের জন্য নজিরবিহীন ক্ষতি ডেকে এনেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী চলমান যুদ্ধের কারণে কমপক্ষে 804 জন সেনা নিহত এবং 5400 সেনা আহত হয়েছেন। তবে প্রতিরোধ যোদ্ধারা বলছেন, হতাহত ইসরায়েলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি রিজার্ভ সেনা জানিয়েছেন, তার ইউনিটে 12 জন সেনা ছিলেন। এখন সেই ইউনিটের সেনা সংখ্যা 5-এ নেমে এসেছে। 7 জন সেনা যুদ্ধে ফিরতে রাজি হয়নি। গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে গিয়ে মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে গত কয়েক মাসে অন্তত 6 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ইয়েদিওথ আহরনথে সপ্তাহে জানিয়েছে, অঘোষিত ও প্রকৃত আত্মহত্যাকারী সেনার সংখ্যা আরও বেশি। আত্মঘাতী ইহুদিবাদী সেনাদের প্রকৃত সংখ্যা ও পরিচয় প্রকাশ করার জন্য ইসরায়েলের ভেতরে দাবি জোরদার হওয়ার পরও দখলদার সরকার এই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। খবরে বলা হয়, গাজা যুদ্ধ থেকে ফিরে যাওয়া হাজার হাজার ইহুদিবাদী সেনা মানসিক চিকিৎসা কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন। তাদের মধ্যে অনেকেই ভয়াবহ ট্রমায় আক্রান্ত হয়েছেন। ট্রমা শুধু সেনাদের মধ্যে নয়, বিধ্বস্ত হয়ে পড়েছে অবৈধ রাষ্ট্রটির নেতারাও। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসির বিচারকরা বলছেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। ওই পরোয়ানার অর্থ, আইসিসির সদস্যভুক্ত 124টি দেশের যে কোনোটি সফরে গেলে ওই 2 ইহুদিবাদী কর্মকর্তাকে তারা আটক করতে আইনগতভাবে বাধ্য। এই পরোয়ানা আমলে নিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলো জোট, ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্য রাষ্ট্র। দেশগুলো হলো নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে। এদিকে যুক্তরাজ্যে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের একজন মুখপাত্র এ সপ্তাহের শুরুতে বলেছেন, সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে। যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক অপরাধ আদালতের অন্য সদস্যগুলো চুক্তি অনুযায়ী এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। এই অবস্থায় নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে যান তবে তিনি আটক হবেন কিনা তা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, ব্রিটিশ সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে। মুখপাত্র নিশ্চিত করেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের অধীনে থাকা বাধ্যবাধকতাগুলো সবসময় মেনে চলে যুক্তরাজ্য সরকার। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইসরায়েল সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিরা একের পর এক অপরাধযোগ্য করে গেলেও এতদিন পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় দায় মুক্তি ভোগ করতেন। আর সেই দায় মুক্তি নিয়ে এসব অপরাধী বেপরোয়া মাত্রায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও দমন অভিযান চালাতেন। কিন্তু আইসিসির রায়ে এই অবস্থার অবসান শুরু হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি আইসিসির এই পরোয়ানাকে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য বিশাল বিজয় হিসেবে অভিহিত করেন। ইসরায়েলের জন্য বড় দুঃসংবাদ তুলে এনেছে একটি জরিপ। জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসী কল্যাণ ও ইহুদি বিদ্বেষী মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়। এতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী 14 থেকে 18 বছর বয়সী ইহুদি তরুণদের 1/3 বেশি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যে করা এই জরিপের ফলাফলে দেখা গেছে, হামাসের প্রতি সহানুভূতিশীল এই বক্তব্যকে সমর্থন বা শক্ত সমর্থন দিয়েছে 36.7% মার্কিন ইহুদি তরুণ।
জরিপে অংশগ্রহণকারী মার্কিন ইহুদি তরুণদের একটি বড় অংশ এই বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই হার 41.3%। বিস্ময়কর বিষয় হল, মার্কিন ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ যে শুধু হামাসের প্রতি সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে 66% সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। এক কথায় প্রতিরোধ অক্ষে দৃঢ় পদক্ষেপে চারিদিক থেকে ইসরায়েল এমন কোণঠাসা হয়ে পড়ে, যুদ্ধবিরতিতে আসা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প ছিল না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তেহরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে এ সপ্তাহে প্রকাশিত এক সাক্ষাৎকারে লারিজানি প্রতিরোধ সংগ্রামকে সুসংহত করার স্বার্থে এই জবাব দেওয়া হবে বলে জানান। গত 26 অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। এর কয়েক সপ্তাহ আগে বদলা হিসাবে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।